শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আপনাদের চতুর্থ পত্রের নাম হচ্ছে ইকুইটি আইন, এবং সেই ইকুইটি আইনের মধ্যে আপনাদের একটি প্রশ্ন আনসার করতে হবে, যার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে, সেটা হবে ক বিভাগ। আমরা এখন প্রশ্ন হচ্ছে এলএলবি পরীক্ষা 2024 আমরা আসলে কি পড়ব। আমরা যদি প্রশ্নগুলির আলোকে আমাদের যদি প্রস্তুতি গ্রহণ করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ। আমরা ইকুইটি কাকে বলে এটা হয়তো পড়ছি না, কিন্তু আমাদের জনা রাখার জন্য জেনে রাখতে হবে, এই জন্য যে ইকুইটি হচ্ছে মূলত একটা ন্যায় বিচার কেন্দ্রিক বিষয়, যা নৈতিকতা থেকে উদ্ভূত। এমনি এমনি এটা চলে আসেনি, বা এর অস্তিত্ব একেবারে গায়েবী আকাশ থেকে উঠে আসেনি। ইকুইটি মূলত হচ্ছে আমাদের যে ন্যায়পরায়ণতা, সেটা হচ্ছে ইকুইটি। এখন ইকুইটি থেকে যে ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আমাদের যে বিষয়গুলিকে মাথায় রাখতে হবে, যেমন কমন ল এবং ইকুইটি, এর মধ্যে পার্থক্যটা কী? আইন এবং ইকুইটির মধ্যে পার্থক্য কী? আবার আমরা বলতে পারি বা আইন বা ন্যায়পরায়ণতার মধ্যে পার্থক্যটা কী? ঘুরিয়ে ফিরে একই কথা। আইন এবং ইকুইটি বা কমন ল এবং ইকুইটির মধ্যে পার্থক্য একই রকম কথা, যেহেতু আমরা বলতে পারি যে আইন হচ্ছে একটা নির্দিষ্ট সংস্থার মাধ্যমে তৈরি হয়। কমন লটা যেমন ইংল্যান্ডের প্রথা, রীতিনীতি এবং বিধিবদ্ধ বিভিন্ন ধরনের আইনের সমন্বয়ে গঠিত ছিল, কিন্তু ইকুইটি ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত। রীতিনীতিটা মুখ্য বিষয় না, এটা ন্যায়নীতির মতো হচ্ছে কি না, ন্যায়নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। এর মধ্যে কমন ল সব সমস্যার সমাধান দিতে পারতো না, কিন্তু ইকুইটি যেহেতু সব সমস্যার সমাধান দিতে পারতো, কারণ ওর কাজই হচ্ছে আইনগত অপূর্ণতাকে, আইনগত ত্রুটিটাকে দূর করা এবং আইনকে শক্তিশালী করে তোলা। এই জন্যই হয়তো আইন বিজ্ঞানীরা কেউ কেউ এই আলোচনা করতে যে এই ধরনের কথাবার্তা বলেছেন, যে ইকুইটি মূলত হচ্ছে, কমন লটা হচ্ছে শুষ্ক হাড়ে মাংসের প্রলেপ দেওয়া, অর্থাৎ একটা কঙ্কাল সার অস্তিত্বটাকে একটা চামড়া মাংস দিয়ে একটা কাঠামোর মধ্যে এনে একটা জীবন্ত অবস্থা সৃষ্টির চেষ্টা করা। যা কমন ল এবং ইকুইটির মধ্যে এই কমন লটা অনিয়মিত ছিল, এটা সহজেই ফ্লেক্সিবল রূপে দেখা যায় না, এটা বরাবরই রিজিড। পক্ষান্তর ইকুইটি যেহেতু আইনের স্বল্পতার জন্য সৃষ্টি, ওটা তুলনামূলকভাবে ফ্লেক্সিবল আমরা দেখতে পাবো। এবং কমন লর ক্ষেত্রে আমরা দেখব যে ইকুইটি অন্যায়ের ক্ষেত্রে আইনের দিকে তাল মিলিয়ে চলে, কিন্তু ইকুইটি অন্যায়ের দিকে মাথায় রেখে পরিচালিত হয়। কমন লটা চলছে প্রাচীনকাল থেকে, কিন্তু ইকুইটি মূলত এটা ত্রয়োদশ শতাব্দী থেকে এটা আসে। অর্থাৎ কমন লটা 1000 বছরের হতে পারে, কিন্তু এটা আসে 1300 শতাব্দীতে। এর আগে এই ইকুইটি বিষয়গুলি নিয়ে খুবই একটা মানুষ যে ভাবে নাই তা না, কিন্তু একে কার্যকরীকরণের মাধ্যমে, একে দিয়ে অগ্রসর করার মাধ্যমে মানুষকে যে সুবিধা দিবে, এই সুবিধাটা দিতে পারছিল না। এই আমরা দেখলাম কমন ল এবং ইকুইটির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আমরা পড়ব। এরপর আমরা দেখব ইকুইটি আমাদের বাংলাদেশের আইনের মধ্যে যে ঢুকেছে, সেই ইকুইটিটা আমাদের যেহেতু ত্রয়োদশ শতাব্দী থেকে এসছে, ওর মধ্যে যখন ঢুকেছে তাহলে তো নিশ্চয়ই কিছু ভূমিকা কাজ করবে। আমরা দেখার চেষ্টা করবো বাংলাদেশে যে আমরা ফাইনাল ইয়ারে পড়বো সম্পত্তি হস্তান্তর আইন, সেই আইনের মধ্যে ঢুকেছে। দেওয়ানি কার্যবিধি একটা পড়বো ফাইনাল ইয়ারে, ওটাতেও অ্যাড করা হয়েছে স্পেসিফিক একটা সেকশনের মাধ্যমে আমাদের প্রতিকারের ব্যবস্থা করেছে, চুক্তি আইনের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করেছে, ট্রাস্ট আইনের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করেছে। আমাদের চুক্তি ট্রাস্ট তো আমরা পরীক্ষা দিলাম চুক্তির, আর ইকুইটি ট্রাস্ট তো পরীক্ষা দিবেন ট্রাস্টের। তারপর সুনির্দিষ্ট প্রতিকার, অর্থাৎ এই পরীক্ষার মধ্যেই প্রশ্নই থাকছে, ওই যে পার্টটা থাকছে, ওটাও মূলত ইকুইটি থেকে আসছে। বিভিন্ন আদালতের সিদ্ধান্তগুলি ইকুইটির মাধ্যমে আসছে। আমাদের কনস্টিটিউশনেও এরকম ন্যায় নীতি এই বিষয়গুলিকে বলা হচ্ছিল, এবং তা ন্যায় নীতি আকারে বেশ বহুলভাবে এটা প্রচলিত আকারেই থাকছে। ইকুইটির যে বিষয়গুলির যে আমাদের আইনের প্রয়োগগুলির সাথে সাথে আমাদের ইকুইটিতে যেই মৌলিক বিষয়গুলি আসে, আমরা যদি মৌলিক বিষয়গুলির দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইকুইটি আমাদের এই মৌলিক বিষয়গুলি কীভাবে সৃষ্টি হলো, এটি ঘুরিয়ে ফিরিয়ে থাকে সেই কমন লয়ের ঘটনা। আমার পুরোনো ভিডিওগুলি আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল BIPU বিপু ল LW একাডেমি ACADEMY, এর মধ্যে গিয়ে ইকুইটি প্লে লিস্টে গিয়ে আরও ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনাদের জন্য সাবজেক্টের সাথে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করে ওখানে ভিডিওটা দেখে আপনারা ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এবং প্রত্যেক বছর আই থিঙ্ক আপনারা এইভাবে উপকৃত হচ্ছেন বলে আপনারাই জানাচ্ছেন, আমি নিজে নিজে বলছি না। হ্যাঁ, ইকুইটির এরপর এই সমান্তরালে আরও পড়বেন হচ্ছে ইকুইটির বিভিন্ন ম্যাক্সিম বা নীতিমালা। ম্যাক্সিমগুলি কেন আসছে, যে নীতিমালাগুলো উৎপত্তি হচ্ছে, মানুষ তো কমন ল কোর্টে মামলা করতো, মামলা করে পাচ্ছিল না, তখন চলে গেল রাজার দরবার। রাজা বলে দিলেন চ্যান্সেলর আদালতকে, তোমরা এটা ডিল করে দাও, আমার করার দরকার নেই। তাহলে তার চ্যান্সেলর কোর্ট এটা করতে করতে পরে দেখা গেল যে চ্যান্সেলর কোর্টে একসময় মূল যে কোর্ট ছিল কমন ল কোর্টকে, তাকে দায়িত্ব দিয়ে দিল, তুমি বিচার করো, আইনে না থাকলে তুমিই বিচার করো।
তখন তারা বেশ কিছু রুলস প্রণয়ন করে যে কারণ সময় ন্যায়পরায়ণতা বলতে কোনটাকে বোঝাবে। যেমন ন্যায়শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, এরকম ন্যায়পরায়ণতার একটা ভিত্তি আছে। ন্যায়শাস্ত্র নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু আমাদের পরীক্ষা কেন্দ্রিক আলোচনা। কাজে ওই ন্যায়শাস্ত্র বা ন্যায় নীতি বা এই ম্যাক্সিমস, এগুলি মোটামুটি 12টা রকম নীতি আছে। গত বছর আমরা প্রশ্ন দেখছিলাম যে 12টার মধ্যে একটিও আসে না, মানে পুরো 12টাই আপনার জন্য ওয়েট করছে বলা যেতে পারে। এই ম্যাক্সিমগুলি আপনারা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। যেমন একটা ম্যাক্সিমের নাম হচ্ছে বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে, অর্থাৎ দেরি করে যদি আসেন আপনি প্রতিকার পাবেন না। একেবারে কমন যদি বলার চেষ্টা করি, দেরি করে আসলে আপনি প্রতিকার পাচ্ছেন না। এরকম বেশ 12টা ম্যাক্সিম আমরা ওর মধ্যে দেখতে পাবো, যেগুলো আমাদের জ্ঞান ভাণ্ডারকে তৃপ্তই করবে না, আমাদের আসলে বুদ্ধিদীপ্ত করবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের আসলে কী করণীয়।